फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आजकेर भिडियोते आमरा क्लास 10 भल्यूम 1 सेकेंड सामेटिव परीक्षार जे भौत विज्ञान सबजेक्टे जे एक नम्बर स्कूल आलिपुरदुआर निउ टाउन गार्लस हाई स्कूलेर प्रश्नपत्रेर समाधानगुली देखे नेब ग्रुप डी ए। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে বলেছো যে গ্রুপ ডি এর প্রশ্নের উত্তর প্রয়োজন, তাই গ্রুপ ডি এর প্রশ্নের উত্তরগুলি তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখে নাও গ্রুপ ডি এর প্রশ্নের উত্তরগুলি। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের যে গ্রুপ ডি, সেই গ্রুপ ডি এর যে প্রথম যে প্রশ্নটি রয়েছে 5.1 গ্রাম লঘু H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। Fe সমান 56 আর সালফার সমান 32। সমীকরণটি লেখা রয়েছে দেখতে পাচ্ছ, FeS প্লাস H2SO4, সেখানে বিক্রিয়া করে FeSO4 প্লাস H2S গ্যাস। এবার এই যে প্রক্রিয়া, এই যে বিক্রিয়াটি হচ্ছে এবং এই যে তোমার বলা হচ্ছে যে লঘু H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইড, অর্থাৎ ফেরাস সালফাইডের পরিমাণটা কত লাগবে এবং H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে H2S কত লঘু প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইড, তাহলে সেটা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটিতে প্রথমে তোমার বিক্রিয়াটি লিখতে হবে FeS প্লাস H2SO4, সেখান থেকে FeSO4 প্লাস H2S। Fe সমান হচ্ছে 56 আর S সমান হচ্ছে 32, যোগ করলে হচ্ছে 88 গ্রাম অর্থাৎ 1 মোল। হাইড্রোজেন হচ্ছে 2 অর্থাৎ 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 আর S হচ্ছে 32 তাহলে 34 গ্রাম অর্থাৎ 1 মোল। আমাদের ওখানে বলা হয়েছে যে 34 গ্রাম হাইড্রোজেন সালফেট প্রস্তুত করার জন্য 88 গ্রাম, কিন্তু দেখতেই পাচ্ছ 34 গ্রাম হাইড্রোজেন সালফেটকে প্রস্তুত করতে তোমার 88 গ্রাম ফেরাস সালফাইড লাগছে। আমাদের কাছে চাওয়া হয়েছে 5.1 গ্রাম H2S প্রস্তুত করার জন্য কত গ্রাম FeS লাগবে। তো 88/34 গুণ হচ্ছে কত, হচ্ছে 88/34 গুণ হচ্ছে 5.1। কাটাকুটি করে তোমরা দেখতে পাবে যে অঙ্কটা তোমরা যদি কাটাকুটি করো তোমরা দেখতে পাবে 66/5 আসছে এবং 5 দিয়ে 66কে ভাগ করলে 13.2। এটা হচ্ছে রাসায়নিক গণনের অঙ্ক। এরপরে নেক্সট যে অঙ্ক রয়েছে অথবাতে, দেখতে পাবে অঙ্কটা রয়েছে অথবাতে যে 8.2 মোল অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য হাইড্রোজেনের সঙ্গে কত মোল নাইট্রোজেন বিক্রিয়া করাতে হবে। তো নাইট্রোজেনের এখানে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া হয়ে কিন্তু অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়াটি প্রথমে লিখবো H2 প্লাস N2 সমান NH3। এবার যদি সমীকরণটাকে ব্যালেন্স করা হয় তাহলে এখানে দুটো N আছে, দুটো N করে দিলাম, হাইড্রোজেন 6টা করে দিলাম। করে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া দেখতে হবে, এই দুটি চেয়েছে তোমার কাছে, হাইড্রোজেন চাওয়া হয়নি। অর্থাৎ নাইট্রোজেন যেটি রয়েছে, দেখো নাইট্রোজেন হচ্ছে 14, তার সঙ্গে 2 গুণ করলে 14 দুগুণে 28 গ্রাম মানে 1 মোল। অ্যামোনিয়া কিন্তু 2 মোল রয়েছে, অর্থাৎ 2 এর সঙ্গে 14 গুণ 28 আর 3 দুগুণে 6, তাহলে 6 এর সঙ্গে 1 গুণ, তাহলে হচ্ছে 6 34, অর্থাৎ 2 মোল আছে। তাহলে 2 মোল অ্যামোনিয়ার জন্য তোমার লাগছে 1 মোল নাইট্রোজেন, তাহলে 1 মোলের জন্য তোমার কত লাগবে হাফ, তাহলে হাফ মোল নাইট্রোজেন। 8.2 মোল অ্যামোনিয়া তৈরি করতে তোমার কত লাগবে, সেটি লাগবে 8.2/2। তাহলে 2 দিয়ে যদি 8.2কে ভাগ করা হয় তাহলে 4.1 মোল কিন্তু নাইট্রোজেন লাগবে অ্যামোনিয়া তৈরি করার জন্য, 8.2 মোল। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে কি বোঝায়। এই প্রশ্নটির উত্তর দেখো লেখা রয়েছে এখানটায়, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 5.7 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বলতে বোঝায় যে একক আয়তনের লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 5.7 × 10⁻⁵ একক পরিমাণ আয়তন বৃদ্ধি পায়। এটি হচ্ছে উত্তর। এরপরে নেক্সট যে প্রশ্ন দেখবে ওর সঙ্গে রয়েছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে α=γ/3। এরপরে 4.3-তে যে প্রশ্নটি রয়েছে সেটি অঙ্ক রয়েছে 200 ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র দিনে 8 ঘন্টা করে চলে। 30 দিনে ওই বৈদ্যুতিক যন্ত্রের জন্য কত টাকার বিল জমা দিতে হবে। কারেন্টের অঙ্ক, ইলেকট্রিসিটির অঙ্ক। 1 ইউনিট বিদ্যুতের দাম বলা আছে 6 টাকা। এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু দেখে নাও, অঙ্কটি কীভাবে করতে হবে। তোমার 30 দিনে বৈদ্যুতিক যে যন্ত্রটি রয়েছে দুটি, তার জন্য মোট যে ব্যয়িত তড়িৎ শক্তি বের করতে হবে। আমার ওখানে 200 ওয়াট, দুটো ধরো ইলেকট্রিক বাল্বে যদি 200 ওয়াটের 200, আমার ক ঘন্টা করে চলছে 8 ঘন্টা গুণ করতে হবে। কটি রয়েছে দুটি, কতদিন চলছে 30 দিন, তাহলে টোটাল যদি আমরা গুণ করি তাহলে আমাদের ওয়াট ঘন্টা পেয়ে যাচ্ছে 96,000 ওয়াট ঘন্টা। এই ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টা করার জন্য আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে আমরা 96 কিলোওয়াট ঘন্টা পেয়ে গেলাম, যেটি তোমার ইলেকট্রিসিটির ইউনিট বের হয়ে গেল। 96 ইউনিট কারেন্ট পড়েছে। আমার ইউনিটের দাম হলো 6 টাকা, তাহলে 96 দিয়ে যদি আমরা 6কে গুণ করি 576 টাকা কিন্তু আমাদের ইলেকট্রিক বিল আসবে। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে
সেই প্রশ্নটি রয়েছে যে অথবাতে সমান রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর মধ্যে দিয়ে একই সময়ের জন্য তড়িৎ প্রবাহ পাঠালে দেখা যায় যে একটিতে উৎপন্ন তাপ অপরটি উৎপন্ন তাপের 9 গুণ। পরিবাহী দুটির মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে দেখতে পাচ্ছ অথবা, তাহলে ধরি কি আছে প্রথম দ্বিতীয় তারের তড়িৎ প্রবাহ যখন I1 এবং I2 ধরে নিলাম ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহটা, এবং উভয় পরিবাহী রোধ ধরে নিলাম, তো রোধ হচ্ছে আর তড়িৎ প্রবাহের সময় হচ্ছে T। তাহলে প্রথম যে পরিবাহিত উৎপন্ন তাপ তাহলে H1 ধরে নিলাম হিট, I1 স্কোয়ার RT/4.2 ক্যালোরি, এটা একটা উৎপন্ন তাপ ধরলাম। তাহলে দ্বিতীয় পরিবাহিত উৎপন্ন তাপ H2 = I2 স্কোয়ার RT/4.2 ক্যালোরি। এবার তোমার প্রশ্ন অনুসারে কি দুটোকে সমান করার আগে দেখতে 9 গুণ বলা হয়েছিল, H2 = 9 × H1। H2 এর মানটা আমরা কি বসেছিলাম I1 স্কোয়ার RT/4.2, আর 9 এর সঙ্গে কি গুণ হবে H1 এর মানটা হলে I2 স্কোয়ার RT/4.2, এখানে RT 4.2 আর এখানে RT 4.2 কেটে গেল। I1 স্কোয়ার = 9 গুণ I2 স্কোয়ার, যেটা 9 গুণ I1 স্কোয়ার আছে। এবার 9কে যদি বর্গ করে তাহলে 3 স্কোয়ার হয়, I2 = 3 গুণ I1, মানে বর্গগুলি উঠে গেল। তাহলে I1/I2 কত হলো, I1/I2 হয়ে গেল তোমার 1:3। এটাই হবে উত্তর। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি বিবৃত করো আর পরবর্তী প্রবাহের ক্ষেত্রে প্রবাহ মাত্রার সময় লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে যদি কোনো ব্যক্তি তড়িৎ প্রবাহ তার বরাবর তড়িৎ প্রবাহ অভিমুখে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে ব্যক্তিটির বাম হাত যেদিকে থাকবে সেটাই চুম্বক শলাকার উত্তর মেরু, সেই দিকে কিন্তু বিক্ষিপ্ত হবে। আর এখান থেকে পরবর্তী যে প্রবাহের যে তোমার প্রবাহমাত্রা সময়ের যে তোমার লেখচিত্র, সেটি তোমরা লেখচিত্র দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্নটি রয়েছে যে কপার যে তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি পরিবর্তন হবে এবং ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। এটি দেখে নাও, দেখতে পাচ্ছ এটি ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটিও দেওয়া রয়েছে এবং ক্যাথোড অ্যানোডে কি ঘটবে না ঘটবে সেটিও লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো পরীক্ষাগারে উৎপন্ন NH3 কে কেন পোড়াচুন দ্বারা শুষ্ক করা হয়, আর লাইকার অ্যামোনিয়া কাকে বলে, লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা উচিত নয় কেন। এবার লাইকার আগে দেখো অ্যামোনিয়া কেন পোড়াচুন দ্বারা শুষ্ক করা হয়, বলে যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের সাহায্যে অ্যামোনিয়া শুষ্ক করা হচ্ছে না। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের ভেতরে দিয়ে আর্দ্র অ্যামোনিয়া পাঠালে উভয়ের বিক্রিয়ায় CaCl2 8NH3 গঠিত হয়, আর অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস এবং পোড়াচুন ক্ষারকীয় জল শোষক পদার্থ, এই জন্য পোড়াচুনের ভেতর দিয়ে আর্দ্র অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করে অ্যামোনিয়াকে শুষ্ক করা হয়। এবারে কি বলা যায় লাইকার অ্যামোনিয়া কাকে বলে, লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে, এটা 35% অ্যামোনিয়া থাকে। এটা পরীক্ষাগারে বিকারক রূপে ব্যবহার করা হয়। আর লাইকার অ্যামোনিয়ার বোতল খোলা রেখে ঠান্ডা রাখা হচ্ছে কেন, সেই প্রশ্নের উত্তরটিও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখবে লাস্টে যে প্রশ্নটি রয়েছে যে এ একটি অ্যাসিড, সাধারণ তাপমাত্রায় এর লঘু দ্রবণের সঙ্গে ফেরাস সালফাইডের যে বিক্রিয়া, সেই ফেরাস সালফাইডের বিক্রিয়ায় গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন হয়। আর বি গ্যাসটির মধ্যে লেড অ্যাসিডেটের সিক্ত কাগজ ধরলে তা কালো হয়ে যায়। অতিরিক্ত পরিমাণ অক্সিজেন উপস্থিত সি গ্যাস এবং কম অক্সিজেন উপস্থিত ডি মৌল উৎপন্ন হয়। আবার সি গ্যাসটি স্পর্শ পদ্ধতি এই প্রস্তুতিতে ব্যবহৃত। এখানে ABCD শনাক্ত আর বিক্রিয়ার সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে এ একটা অ্যাসিড বলেছে, এই অ্যাসিডটা কি সালফিউরিক অ্যাসিড। তারপরে সেই সালফিউরিক অ্যাসিডকে ফেরাস সালফাইডে বিক্রিয়া করলে গন্ধযুক্ত গ্যাস, এটা বি তৈরি হচ্ছে। সেই বি গ্যাসটা হলো H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস। কারণ হাইড্রোজেন সালফাইড গ্যাসকে লেড অ্যাসিডেটের দ্রবণে ধরো কালো হয়ে যাবে। এরপরে অতিরিক্ত পরিমাণ যে তোমার অক্সিজেনের উপস্থিত যে সি গ্যাস বলছে সেটা সালফার ডাইঅক্সাইড গ্যাস, আর মৌল যেটা ডি বলছে সেই মৌলটা হলো সালফার মৌল। এবার বিক্রিয়ার যে সমীকরণ বলেছে সেই সমীকরণগুলি তোমরা দেখতে পাচ্ছ, সমীকরণগুলি দেখে নাও, দেখতে পাচ্ছ তোমরা সমীকরণগুলি। FeS + H2SO4 থেকে FeSO4 H2S, আর লেড অ্যাসিডেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইড লেড সালফেট এবং অ্যাসিটিক অ্যাসিড। আর আয়রন পাইডের সঙ্গে তোমার যেটা সালফার FeS2 থেকে O2 যুক্ত Fe2O3 SO2, এই যে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর S+O2 মানে সালফার, এখানে মৌল রয়েছে। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা তোমরা প্রেস করবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং গ্রুপ ডি এর প্রশ্নের উত্তর আরও দেওয়া থাকবে। গ্রুপ ডি এর প্রশ্ন উত্তর সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।